ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ কর্তৃক সম্পাদিত রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার, গোলপার্ক থেকে প্রকাশিত শতরূপে সারদা। আজ পাঠ করব ভারতের স্বাধীনতা সংগ্রাম, শ্রী মায়ের দৃষ্টিভঙ্গি। লিখেছেন জীবন মুখোপাধ্যায় মহাশয়, অধ্যাপক, ইতিহাস বিভাগ, বিদ্যাসাগর কলেজ, কলকাতা। পাঠ করছি ভারতের স্বাধীনতা সংগ্রাম, শ্রী মায়ের দৃষ্টিভঙ্গির দ্বিতীয় পর্ব। 20 শতকের সূচনায় লর্ড কার্জনের স্বৈরাচারী নীতি ও প্রবল হঠকারিতার ফলে বাংলার বুকে এক অভূতপূর্ব গণ আন্দোলন দেখা দেয়, যার নাম স্বদেশী আন্দোলন। বঙ্গভঙ্গের ঘৃণ্য পরিকল্পনার বিরুদ্ধে, হাতে ব্রিটিশ বিরোধী অস্ত্র ও কণ্ঠে মাতৃমন্ত্র বন্দে মাতরম নিয়ে দীর্ঘদিনের স্থবিরত্বের গ্লানি ঝেড়ে ফেলে দিয়ে প্রকাশ্যে রুখে দাঁড়ালো বাংলা। বাংলা তথা ভারতের ইতিহাসে শুরু হলো এক নবযুগের। বিদেশি বস্তু ও ভাবধারা বয়কট ও স্বদেশী আনার মন্ত্র বাংলার রুদ্ধ যৌবনকে গতি প্রকৃতি দিয়ে সেদিন নতুন এক অগ্নি মন্ত্রে দীক্ষিত করেছিল। চরকা কাটা, তাঁত বোনা এবং স্বদেশী শিল্পের পুনরুদ্ধার ও পুনরুজ্জীবনের কাজ সেদিন শুরু হয়েছিল বাংলার দিকে দিকে, ঘরে ঘরে। বিপ্লবী বাংলার নারী সমাজ এই আন্দোলনে এক সক্রিয় ভূমিকা গ্রহণ করেছিলেন। 5 বছরের বালিকা থেকে শুরু করে অশীতিপর বৃদ্ধাও প্রবল উৎসাহে ঝাঁপিয়ে পড়েছিলেন এই আন্দোলনে। স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন জাগে যে জাতীয় মুক্তি সংগ্রামের অন্যতম শ্রেষ্ঠ পথিকৃৎ স্বামী বিবেকানন্দের অবর্তমানে স্বদেশী আন্দোলন সম্পর্কে সঙ্ঘজননী শ্রী মায়ের কি ধারণা ছিল। 1905 খ্রিস্টাব্দে স্বদেশী আন্দোলনকালে জয়রামবাটির কাছে কুয়ালপাড়া গ্রামে কিছু ছাত্র ও যুবক দেশ সেবার উদ্দেশ্যে একটি আশ্রম স্থাপন করেন। অচিরেই রামকৃষ্ণ মিশনের সঙ্গে তাদের যোগাযোগ স্থাপিত হয়, যদিও তখনও এই আশ্রম রামকৃষ্ণ মঠের অন্তর্ভুক্ত হয়নি। আশ্রমটি এবং সেখানকার কর্মীদের প্রতি শ্রী মায়ের বিশেষ স্নেহ দৃষ্টি ছিল। কলকাতা আসা যাওয়ার পথে তিনি প্রায় প্রত্যেকবার এই আশ্রমে বিশ্রাম করে যেতেন। এখানে তিনি শ্রী রামকৃষ্ণের এবং তার নিজের ছবিও বসিয়েছিলেন। আশ্রমে সেই ছবির নিত্য পূজা হতো। গোয়ালপাড়া আশ্রম সম্বন্ধে তিনি বলতেন, এটি আমার বৈঠকখানা। স্বদেশী আন্দোলনে গোয়ালপাড়া আশ্রম এক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল। বিলাতি দ্রব্য বর্জন, বিলাতি দ্রব্যে অগ্নিসংযোগ প্রভৃতি স্বদেশী প্রচারের কাজে আশ্রমের সঙ্গে যুক্ত কর্মীদের প্রবল উৎসাহে অংশগ্রহণ করতে দেখা যেত। সুতরাং আশ্রমের উপরে তখন পুলিশের কড়া নজর, এবং নতুন কোনো আগন্তুক সেখানে এলে পুলিশ তার নাম ধাম সব লিখে নিয়ে যেত। মা একদিন তাদের বলেন, দেখো, তোমরা বন্দে মাতরম করে হুজুক করে বেরিও না, তাঁত করো, কাপড় তৈরি করো। আমার ইচ্ছা হয় আমি একটা চরকা পেলে সুতা কাটি, তোমরা কাজ করো। মায়ের উৎসাহে আশ্রমের কর্মীরা তাঁত ও চরকা কাটায় মন দিলেন। একদিন তারা তাদের তাঁতে বোনা একখানি কাপড় শ্রী মাকে পরতে দেন। বোনা ভালো না হলেও মা তা পেয়ে খুব আনন্দ প্রকাশ করেন এবং সাগ্রহে পড়েন। বলা বাহুল্য, মায়ের এই উপদেশ ও আচরণের মধ্যে চিন্তাশীল ও পরিশীলিত মনের পরিচয় পাওয়া যায়। স্বদেশী আন্দোলনের স্বদেশী অংশের দুটি দিক ছিল, একটি বিদেশি নিয়ন্ত্রণ মুক্ত দেশীয় শিল্প ও সংস্কৃতি গড়ে তোলা, অপরটি বিদেশি দ্রব্য বর্জন।
বিদেশি দ্রব্য বর্জনের নামে সেদিন বহু ক্ষেত্রেই হল্লাবাজি, দরিদ্রের উপর অর্থনৈতিক চাপ এবং অনিচ্ছুক স্বদেশীয়দের উপর তথাকথিত আন্দোলনকারীদের অত্যাচার শুরু হয়েছিল। পথ ও পাথেয়, সমস্যা, সদুপায়, ঘরে বাইরে, 4 অধ্যায় প্রভৃতি রচনার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর পিতৃপুরুষকে নরকস্থ করিবার ভয়, ধোবা নাপিত বন্ধ করিবার শাসন, ঘরে অগ্নি প্রয়োগ বা পথের মধ্যে ধরিয়া ঠেঙাইয়া দিবার বিভীষিকার বিরুদ্ধে কঠোর মন্তব্য প্রকাশ করেছেন। দেশের এক পক্ষ প্রবল হইয়া কেবলমাত্র জোরের দ্বারা অপর ক্ষীণ পক্ষকে নিজের মত শৃঙ্খলে দাসের মতো আবদ্ধ করিবে, ইহার মতো ইষ্টহানিও আর কিছু হইতে পারে না। এমন করিয়া বন্দে মাতরম মন্ত্র উচ্চারণ করিলেও মাতার বন্দনা করা হইবে না এবং দেশের লোককে মুখে ভাই বলিয়া কাজে ভাতৃদ্রোহিতা করা হইবে। সবলে গলা টিপিয়া ধরিয়া মিলনকে মিলন বলে না, ভয় দেখাইয়া, এমনকি কাগজে কুৎসিত গালি দিয়া মতের অনৈক্য নিরস্ত করাকেও জাতীয় ঐক্য সাধন বলে না। জাতীয় আন্দোলনে নানা অনাচার দেখে বিশ্বকবি সেদিন প্রকাশ্য আন্দোলন থেকে দূরে সরে গিয়ে গঠনমূলক কর্মে ব্রতী হয়েছিলেন। শ্রী মায়ের কণ্ঠেও সেই সাবধান বাণী, স্বদেশীর নামে দেশে সন্ত্রাস সৃষ্টি নয়, বন্দে মাতরম ধ্বনি দিয়ে প্রকারান্তরে হল্লাবাজিকে প্রশ্রয় দেওয়া নয়, স্বদেশীর লক্ষ্য গঠনমূলক কর্মে নিয়োজিত হয়ে দেশের কল্যাণ সাধন করা। শ্রীরামকৃষ্ণের অন্যতম সন্ন্যাসী শিষ্য স্বামী অভেদানন্দ 1906 খ্রিস্টাব্দের 14 সেপ্টেম্বর কলকাতায় কার্জন থিয়েটারে এক দীর্ঘ ভাষণে সেই কাজ করার কথাই বলছেন। স্বদেশী আন্দোলন যেন শুধু কথায় আবদ্ধ না থাকে, আমাদিগকে আমাদের শিল্পের উন্নতি করিতেই হইবে। শত শত শতাব্দী ধরিয়া আমাদের শিল্প উপেক্ষিত হইয়াছে, এক্ষণে আমাদের চক্ষু খুলিয়াছে, আমরা বুঝিয়াছি শিল্পে উন্নতি ব্যতি রেখে আমাদের জাতির পতন অনিবার্য। 1911 খ্রিস্টাব্দ কোয়ালপাড়া আশ্রমের অধ্যক্ষ কেদারবাবু, পরবর্তীকালে স্বামী কেশবানন্দ, আশ্রমে শ্রীরামকৃষ্ণের পট প্রতিষ্ঠা করার ব্যাপারে জয়রামবাটিতে মায়ের সঙ্গে কথাবার্তা বলতে গেছেন। মা বলছেন, এবার যাবার সময় ওখানে ঠাকুরকে বসিয়ে দিয়ে যাব। পূজা, অন্নভোগ, আরতি সব নিয়মিত করতে থাকবে। শুধু স্বদেশী করে কি হবে? আমাদের যা কিছু সবার মূল ঠাকুর, তিনিই আদর্শ। যা কিছু করো না কেন তাকে ধরে থাকলে কোনো বেচাল হবে না। এর উত্তরে কেদারবাবু বললেন, মা, স্বামীজি তো দেশের কাজ করতে খুব বলেছেন এবং দেশের যুবকদের উৎসাহিত করে নিষ্কাম কর্মের পত্তন করেছেন। তিনি আজ বেঁচে থাকলে কত কাজই না দেশের হতো। এ কথা শুনে মা তাড়াতাড়ি বললেন, ও বাবা, নরেন আমার আজ থাকলে কোম্পানি কি আজ তাকে ছেড়ে দিত? জেলে পুড়ে রাখত? আমি তা দেখতে পারতুম না। নরেন যেন খাপ খোলা তরোয়াল। স্বদেশী আন্দোলনের কালে স্বামী বিবেকানন্দকে কারারুদ্ধ করে রাখার আশঙ্কাও অমূলক নয়। তার বৈপ্লবিক চিন্তা, জাতীয় জাগরণে তার সুমহান ভূমিকা, অনুশীলন সমিতির নেতা এবং কর্মী এবং ভারতবর্ষের বিভিন্ন মুক্তি আন্দোলনের নেতৃস্থানীয় ব্যক্তিদের স্বামীজির কাছে যাতায়াত সম্ভবত সংঘজননীর অজানা ছিল না। উপরের সমস্ত কথোপকথনটি লক্ষণীয়। মা বলছেন, শুধু স্বদেশী করে কি হবে? আমাদের যা কিছু সবার মূল ঠাকুর, তিনিই আদর্শ। অর্থাৎ রাজনৈতিক আন্দোলন ও গঠনমূলক কর্মের মূলে রাখতে হবে আধ্যাত্মিকতা। ভারতীয় চরমপন্থী নেতৃবৃন্দের কাছে আধ্যাত্মিকতাই ছিল
ভারতীয় জাতীয় আন্দোলনের মূল ভিত্তি এবং জাতীয় মুক্তি সংগ্রাম ছিল স্পষ্টতই একটি আধ্যাত্মিক আন্দোলন। প্রাচীন ভারতীয় ঐতিহ্য, ইতিহাস, গীতা, বেদ, উপনিষদ প্রভৃতি ছিল চরমপন্থী নেতৃবৃন্দের অনুপ্রেরণার উৎস। বিপিনচন্দ্র পালের মতে, দ্য নিউ ন্যাশনালিস্ট মুভমেন্ট ইন ইন্ডিয়া ইজ এসেনশিয়ালি আ স্পিরিচুয়াল মুভমেন্ট। অরবিন্দ ঘোষ বলছেন, জাতীয়তাবাদ কেবলমাত্র নিছক একটি রাজনৈতিক কার্যক্রম নয়, জাতীয়তাবাদ হল ঈশ্বর প্রদত্ত একটি ধর্ম। তোমরা যদি জাতীয়তাবাদী হতে চাও, তোমরা যদি জাতীয়তাবাদের ধর্ম গ্রহণ করতে চাও, তাহলে সেই ধর্মীয় ভক্তি নিয়ে অগ্রসর হও। মনে রেখো, তোমরা হলে ঈশ্বরের হাতের যন্ত্র মাত্র। আর শ্রী রামকৃষ্ণের প্রতি ভক্তি, ব্রহ্ম বান্ধব উপাধ্যায়, অরবিন্দ ঘোষ প্রভৃতি জাতীয়তাবাদী ও বিপ্লবীদের হৃদয়ে যুগাচার্য শ্রীরামকৃষ্ণ গভীর শ্রদ্ধার আসনে সমাসীন ছিলেন। বিপ্লবী সমিতিতে শ্রীরামকৃষ্ণের ছবি পূজা পেত এবং বিপ্লবীরা রামকৃষ্ণ বিবেকানন্দ নির্দেশিত পথে আত্মগঠনে প্রয়াসী হতেন। স্বদেশী আন্দোলনের কালে বয়কট, স্বদেশী ও পুলিশি অত্যাচার এবং চরম উত্তেজনা ভরা সেই দিনগুলিতে 1907 খ্রিস্টাব্দে এক জনৈক ভক্ত মাকে জিজ্ঞাসা করেছিলেন, মা, এদেশে দুঃখ দুর্দশা কি দূর হবে না? মায়ের উত্তর, ঠাকুর তো এসেছিলেনই তার জন্য। অর্থাৎ এ আন্দোলনের মধ্য দিয়ে স্বয়ং ঠাকুরই কাজ করছেন। মায়ের কয়েকজন সন্তান সংকল্প করেছিলেন যে তারা অবিবাহিত থেকে আজীবন সমাজ সংস্কার ও দেশ সেবা করবেন। এ ব্যাপারে মায়ের কাছে উপদেশ প্রার্থনা করলে মা তাদের বলেছিলেন, শুধু সমাজ সেবা আর দেশ সেবা নিয়ে সারা জীবন দেহ মন শুদ্ধ রাখা কঠিন। গুরুকে ভালোবেসে ইষ্টকে ভজনা করে কুমার থাকা সহজ। মেয়ে পুরুষ যেই অবিবাহিত থাকবে, ঈশ্বরকে ধরে পথ চলতে হবে। তাকে ভুলে গেলেই নানান গোলযোগ আসে। আর একটা কথা সর্বক্ষণ মনে রাখবে, মেয়ে মানুষ থেকে ফারাক। সোনার মেয়ে মানুষ হলেও সেদিকে ফিরে চাইবে না, তবে ব্রহ্মচর্য রক্ষা হবে। এখানেও সেই আধ্যাত্মিকতার সুর স্পষ্ট। বিপ্লব আন্দোলনের আদি পর্বে গুপ্ত সমিতিতে নিকটাত্মীয় ভিন্ন কোনো মহিলার প্রবেশাধিকার ছিল না এবং সেখানে ব্রহ্মচর্যের উপর প্রচণ্ড গুরুত্ব দেওয়া হতো। এবারে প্রশ্ন, স্বদেশী আন্দোলন ও তৎপরবর্তী আমলে মা দেশি না বিদেশি কোন কাপড় পরতেন? মা দেশি বিলাতি যে কাপড় পেতেন তাই পরতেন। এই ব্যাপারে মায়ের বিশেষ কোনো ইচ্ছা অনিচ্ছা ছিল না। এমনকি মনে প্রাণে ইংরেজ শাসনের অবসান কামনা করলেও মা কিন্তু তাদের নিজ সন্তান বলেই মনে করতেন। ইংরেজ জাতি সম্পর্কে কখনোই তার কোনো বিদ্বেষ ভাব ছিল না। 1917 খ্রিস্টাব্দে দুর্গাপূজার সময় স্বামী ঈশানানন্দের উপর শ্রী মায়ের ভ্রাতুষ্পুত্র ও ভ্রাতুষ্পুত্রীদের কাপড় কিনবার ভার পড়ে। তরুণ দেশপ্রেমিক তাদের জন্য দেশি কাপড় কিনে আনলে তারা সেগুলির পরিবর্তে বিলাতি কাপড় আনবার ফরমাশ করেন। এতে উত্তেজিত হয়ে স্বামী ঈশানানন্দ বলেন, ওসব তো বিলিতি হবে, ও আবার কি আনব? মা পাশেই ছিলেন। তিনি হাসতে হাসতে বলেন, বাবা, তারাও তো আমার ছেলে, আমার সকলকে নিয়ে ঘর করতে হয়। আমার কি আর একরোখা হলে চলে? ওরা যেমন যেমন বলছে তাই সব এনে দাও। এ সম্পর্কে স্বামী ঈশানানন্দের মন্তব্য, পরে দেখিতাম কাহারও জন্য কোনো বিলিতি দ্রব্য আনিতে হইলে আমাকে না বলিয়া মা অপরকে দিয়া আনাইতেন। কাহারও ভাবে আঘাত দেওয়া তাহার স্বভাব বিরুদ্ধ ছিল। এখানে শ্রী শ্রী মায়ের অন্যের মতামতের প্রতি শ্রদ্ধার ভাব এবং বিশ্বজনীন মাতৃরূপটি স্পষ্ট।
ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শেষ করছি আজকের পাঠ। ভারতের স্বাধীনতা সংগ্রাম শ্রী মায়ের দৃষ্টিভঙ্গির দ্বিতীয় পর্ব।